গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা সেল চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম আগের দিন বায়োলজির। তো আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব। আমরা লাস্ট পড়েছিলাম যে সেল হচ্ছে লিভিং অর্গানিজমের একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। আর প্রত্যেকটা লিভিং অর্গানিজমে যে সেল রয়েছে, অ্যানিম্যালে হোক, প্লান্টে হোক, বা আমাদের হিউম্যান বিংসেরই মধ্যেই হোক, প্রত্যেকটা সেল কিন্তু একরকম নয়। মানে তাদের শেপ আলাদা হবে, তাদের সাইজ আলাদা হবে, নাম্বার অফ সেলস সেটাও আলাদা হবে, মানে ভ্যারি করবে আর কি, তাই তো? আচ্ছা, আজকে আমরা পড়ব সেলের স্ট্রাকচার, মানে একটা সেল কী কী দিয়ে তৈরি হয়, কী কী কম্পোনেন্ট থাকে একটা সেলের মধ্যে। তাহলে আজকে আমরা স্টার্ট করব বেসিক স্ট্রাকচার অফ সেল। সেলের বেসিক স্ট্রাকচার দেখো, বেশিরভাগ সেলই কিন্তু তোমার শেপ সাইজ আলাদা হয়, একটার সঙ্গে আরেকটা মিলবে না। শেপ আলাদা হবে, সাইজ আলাদা হবে, নাম্বার অফ সেলস লিভিং অর্গানিজম টু লিভিং অর্গানিজম আলাদা হবে। কিন্তু প্রত্যেকটা সেলই কিন্তু মানে বেসিক কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি। ঠিক আছে, প্রত্যেকটা সেলই বেসিক কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। তো মেনলি প্রত্যেকটা সেলেই তোমার, চাहे সেটা অ্যানিমাল সেলে হোক বা প্লান্ট সেলে হোক বা হিউম্যান বিংসে হোক, প্রত্যেকটা সেল মেনলি চারটে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। মেন চারটে কম্পোনেন্ট কী কী কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় না? প্রথম হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, এটাকে অনেকে প্লাজমা মেমব্রেনও বলে। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, এক নম্বর কম্পোনেন্ট। দু নম্বর কম্পোনেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তিন নম্বর কম্পোনেন্ট হচ্ছে নিউক্লিয়াস। আর লাস্ট 4 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সেল অর্গানিলিজ। সেল অর্গানিলিজ, সেল অর্গানিলিজ, ঠিক আছে। এই চারটে কম্পোনেন্ট দিয়ে যে কোনো সেল তৈরি। প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু মনে রাখবে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। প্রত্যেকটা সেলের মধ্যে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। সেই জেলি লাইক সাবস্টেন্সকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কি না? প্রোটোপ্লাজম হচ্ছে জেলি লাইক সাবস্টেন্স। জেলি যেরকম হয় সেরকম জেলি লাইক সাবস্টেন্স হচ্ছে প্রোটোপ্লাজম। মানে প্রত্যেকটা সেলের মধ্যেই প্রোটোপ্লাজম থাকে। এভরি সেল ইজ ফিল্ড উইথ দিস জেলি লাইক সাবস্টেন্স হুইচ ইজ নোন অ্যাজ প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের দুটো পার্ট আছে। প্রোটোপ্লাজমের দুটো পার্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম যেটা, এই সাইটোপ্লাজমটাকে বলা হয় সলিড জেলি লাইক পার্ট। সাইটোপ্লাজমকে বলা হয় সলিড জেলি লাইক পার্ট। আরও ভালোভাবে বলতে গেলে এটা তুমি বলতে পারো সেমি সলিড। পুরোপুরি সলিড না, সেমি সলিড। সেমি সলিড জেলি লাইক পার্ট, যেটাকে বলে সাইটোপ্লাজম। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা প্রোটোপ্লাজমের দুটো পার্ট পড়লাম, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। দেখো এখানে দুটোই লিখেছি, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। আর সেল মেমব্রেন তো বললাম, ঠিক আছে। আর থাকে কি? সেল অর্গানিলি। এই চারটে কম্পোনেন্ট দিয়েই সেল তৈরি হয়, মনে থাকবে? আচ্ছা, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা ডিসকাস করব। প্রথমে চলে আসি আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনে। দেখো, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। দেখো, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কাকে বলে না? প্রত্যেকটা সেল কিন্তু একটা ডেলিকেট লেয়ার দিয়ে তৈরি। মানে প্রত্যেকটা সেলের চারপাশে একটা ডেলিকেট স্কিন লাইক লেয়ার আছে। যেরকম আমাদের বডি কি বাইরের, আমাদের জিজ্ঞেস করা হয় যে আমাদের মানুষের শরীরে বাইরের যে কভারিং, সেই কভারিংটার নাম কি? আমরা বলবো স্কিন, চামড়া। কারণ আমাদের বডি পুরোটাই কভার করা থাকে চামড়া দিয়ে, তাই না? চামড়া একটা পাতলা লেয়ার, স্কিন লাইক লেয়ার, ওটাকে আমরা চামড়া বলি। যার জন্য কি কোনো কারণে কোনো কিছু ধরো কেটে গেল বা ছড়ে গেল, তাহলে রক্ত বেরিয়ে যায়, তাই না? তো আমাদের বডির যে বাইরের কভারিং লেয়ার, সেই কভারিং লেয়ার হচ্ছে স্কিন। ওই স্কিনের ভেতরেই তোমার প্রত্যেকটা সেল থাকে, বুঝতে পারলে? তো সেরকমই প্রত্যেকটা সেল কিন্তু একটা ডেলিকেট স্কিন লাইক মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, যেটাকে আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলি। তার মানে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হচ্ছে বেসিক্যালি একটা থিন ডেলিকেট স্কিন লাইক মেমব্রেন, যেটা প্রত্যেকটা সেলের চারপাশে থাকে, কভার করা থাকে। একটা সেলকে কভার করা থাকে এই লেয়ার দিয়ে বা এই মেমব্রেনটা দিয়ে।
যেটাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, যে স্কিন লাইক, লিখতে পারো এখানে থিন ডেলিকেট স্কিন লাইক মেমব্রেন, থিন ডেলিকেট স্কিন লাইক মেমব্রেন, যেটাকে আমরা সেল মেমব্রেন বলি। আর প্রত্যেকটা সেল কিন্তু এই স্কিন লাইক বা থিন ডেলিকেট মেমব্রেন দিয়ে কি থাকে, বাউন্ড করা থাকে, ঘেরা থাকে। তাহলে এখানে লিখে রাখো, ইচ সেল ইজ বাউন্ড বাই এ থিন ডেলিকেট স্কিন লাইক মেমব্রেন হুইচ ইজ নোন অ্যাজ সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের আরেকটা নাম আছে। এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। কি বললাম? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তার কারণ হচ্ছে যে এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি করে, কিছু কিছু সাবস্টেন্সকে অ্যালাউ করে সেলের ভেতরে ঢোকার জন্য, সবাইকে অ্যালাউ করে না। কারণ সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি একটা লেয়ারের মতো থাকে সেলের চারিদিকে, বুঝতে পারলে? মানে সেলটাকে ঘিরে রাখে একটা থিন স্কিন লাইক মেমব্রেন, যেটা একটা সেলকে কি করে রাখবে, ঘিরে রাখবে পুরোপুরি, বুঝতে পারলে? যার জন্য ওর কাজ কি হবে, এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের কাজ কি হবে, যে সেলের জন্য যে সাবস্টেন্সগুলো বেনিফিশিয়াল বা ইম্পর্ট্যান্ট, সেই সাবস্টেন্সগুলোকে কিন্তু ও অ্যালাউ করবে সেলের ভেতরে ঢোকার জন্য, বাকিদের কিন্তু অ্যালাউ করবে না। তার মানে কি, কিছু কিছু সিলেক্টেড সাবস্টেন্সকেও অ্যালাউ করবে যাতে সেলের ভেতরে তারা ঢুকতে পারে, যেগুলো সেলের জন্য বেনিফিশিয়াল, বাকিদের কিন্তু অ্যালাউ করবে না। যার জন্য সেল মেমব্রেনকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই কোশ্চেনটা আসে, আমরা আনসার কি লিখবো না, সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন অ্যালাউজ only selective substances to pass through it. That is why cell membrane or plasma membrane is called selectively permeable membrane. Clear হলো? আচ্ছা, প্রপার্টি কি কি প্রপার্টি আছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের? প্রপার্টি হচ্ছে, এটা কিন্তু আমি বলছি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের প্রপার্টি। নাম্বার 1 প্রপার্টি হচ্ছে ইট ইজ ইলাস্টিক। এটা ইলাস্টিক হয়, রাবার যেরকম ইলাস্টিক হয় সেরকম এটাও ইলাস্টিক। ইট ইজ ইলাস্টিক ইন নেচার। ইট ইজ ইলাস্টিক ইন নেচার। 2 নম্বর প্রপার্টি কি, কিছু কিছু সিলেক্টেড সাবস্টেন্সকে কি করতে পারবে, এন্টার করতে পারবে, মানে সেলের মধ্যে এন্টার করতে দেবেও, সবাইকে কিন্তু এন্টার করতে দেবে না। ওই জন্যই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা হয় সেল মেমব্রেনকে, বুঝতে পারলে? আচ্ছা, আর কি করবে না, সেলটা এর জন্য কিছুটা স্ট্রেচ করতে পারবে। মানে যেহেতু সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হচ্ছে ইলাস্টিক নেচার, রাবারের মতো ইলাস্টিক হয়, সেই জন্য সেলটা কি করতে পারবে, ফর টু আ সার্টেন এক্সটেন্ট সেলটা স্ট্রেচ করতে পারবে, বুঝতে পারলে? যেহেতু ইলাস্টিক সেল মেমব্রেনটা, তাহলে এটা হেল্প করবে সেলটাকে টু স্ট্রেচ সাম এক্সটেন্ট, কিছুটা স্ট্রেচ করতে পারবে, বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো, ইট এনাবলস দ্য সেল টু স্ট্রেচ টু সাম এক্সটেন্ট। এটা হচ্ছে প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি কি লিখবে? 3 নম্বর প্রপার্টি এইটা লিখবে, এই যে এই সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কেন বলা হয়, এখানে 3 নম্বর পয়েন্টটা লিখবে এখানে, যে ইট অ্যালাউজ অনলি সিলেক্টেড সাবস্টেন্স টু পাস থ্রু ইট। এখানে লিখবে, এখানে ইট অ্যালাউজ অনলি সিলেক্টেড সাবস্টেন্স টু পাস থ্রু ইট। যার জন্য এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই 3টে প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, সেল মেমব্রেনের প্রপার্টি আমরা পড়লাম, এবার আসবো সেল মেমব্রেনের ফাংশন, কাজ কি। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সেল মেমব্রেনের বা প্লাজমা মেমব্রেনের ফার্স্ট কাজ হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি করে, ইট প্রোভাইডস আ ডেফিনাইট শেপ টু দ্য সেল। সেলকে একটা পার্টিকুলার বা ডেফিনাইট শেপ প্রোভাইড করে, ঠিক আছে? তো নাম্বার 1 আমি কি লিখবো, সেল মেমব্রেন or plasma membrane, it provides a definite shape to the cell. সেলকে একটা ডেফিনেট শেপ প্রোভাইড করে, ঠিক আছে? নাম্বার 2 কি লিখবো, সেলের মধ্যে
যে মেটেরিয়ালসগুলো আর কি এন্টার করছে, কারণ আমি কি বললাম একটু আগে যে সেল মেমব্রেনের মধ্যে সেল মেমব্রেন কি করে না, যে সাবস্টেন্সগুলো সেলের জন্য ইম্পর্ট্যান্ট, যে সাবস্টেন্সগুলো সেলের জন্য বেনিফিশিয়াল, সেই সাবস্টেন্সগুলোকে কিন্তু সেল মেমব্রেন একমাত্র অ্যালাউ করবে যাতে এন্টার করে, আর বাকিদেরকে কিন্তু অ্যালাউ করবে না। তো সেলের মধ্যে যে এই যে মেটেরিয়ালগুলো যেগুলো ঢুকবে বা যেগুলো সেল থেকে বেরোবে, এই 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 যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে সেল মেমব্রেন। কিছু কিছু সাবস্টেন্স যেগুলো সেলের জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো সেলের জন্য বেনিফিশিয়াল, সেইগুলোকেই কিন্তু সেল মেমব্রেন অ্যালাউ করবে ঢোকার জন্য, বাকিদের কিন্তু অ্যালাউ করবে না। আর যে সাবস্টেন্সগুলো সেলের জন্য ধরো ইম্পর্ট্যান্ট নয় বা ক্ষতিকারক, হার্মফুল, সেগুলো কিন্তু সেল থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? তো এই যে ইন অ্যান্ড আউট, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে কন্ট্রোল করে হচ্ছে এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা কি লিখব? it controls the movement of material in and out of the cell. সেলের ভেতরে আর বাইরে মুভমেন্টটাকে কন্ট্রোল করা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, আর কি করে না, যেহেতু সেল মেমব্রেন একটা ডেলিকেট স্কিন লাইক মেমব্রেন, একটা আউটার কভারিং লেয়ার বলতে পারো সেলের, যে সেলটাকে পুরোপুরি বাইরে থেকে ঘিরে রাখে, তার মানে এর আরেকটা কাজ কি হতে পারে না, সেলকে প্রোটেক্ট করা, যাতে বাইরের কোনো ইনজিউরি থেকে সেলটা কোনো কারণে ক্ষতি না হয়, বাইরে থেকে এটাকে প্রোটেক্ট করে। বুঝতে পারলে? প্রোটেকশন প্রোভাইড করে, যাতে সেলের ভেতরে যে ইন্টারনাল কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো কোনো কারণে ড্যামেজ না হয়, ক্ষতি না হয়। যেহেতু সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন একটা কভারিং হিসেবে কাজ করে, কভার লেয়ার হিসেবে কাজ করে, সেলের চারিদিকে বাইরে থাকে একটা কভারিং, যার জন্য এর মেন আরেকটা কাজ কি লিখতে পারো, যে সেলকে প্রোটেক্ট করা, প্রোটেকশন প্রোভাইড করা, যাতে ইনজুরি থেকে বা কোনো কারণে সেল হ্যাম্পার না হয়। ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? থার্ড ফাংশন সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের, ইট প্রোভাইডস protection to the internal components. It provides protection to the internal components of the cell from injury. Of the cell from injury. বুঝতে পারলে? তাহলে এই হলো তোমার সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের কাজ। এটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের বেসিক ফাংশন আর কাজ আমরা পড়লাম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা পড়তে হবে। লেখো, হেডিং করো সেল ওয়াল। সেল ওয়াল, সেল ওয়াল। দেখো সেল ওয়াল কি? সেল ওয়াল হচ্ছে তোমার যেরকম সেল মেমব্রেন আমরা পড়লাম একটা আউটার কভারিং লেয়ার সেলের চারপাশে থাকে, সেরকম সেল ওয়ালও কিন্তু একটা একটা প্রোটেক্টিভ ওয়াল বলতে পারো, একটা প্রোটেক্টিং কভার বলতে পারো, যেটা সেলের চারিদিকে থাকে। বুঝতে পারলে কি বললাম? সেল ওয়াল আর সেল মেমব্রেন দুটো কিন্তু মোরলেস একই রকম। সেল মেমব্রেন যেরকম আমি বললাম একটা আউটার কভারিং লেয়ার, একটা থিন স্কিন লাইক মেমব্রেন যেটা সেলের চারিদিকে থাকে, সেলকে কভার করে রাখে। সেল ওয়ালও কিন্তু তাই, সেল মেমব্রেনের মতোই। কিন্তু ডিফারেন্সটা কি না, সেল ওয়ালটা তুমি একমাত্র প্লান্ট সেলে দেখতে পাবে, ফাউন্ড অনলি ইন প্লান্ট সেল। একমাত্র প্লান্ট সেলে কিন্তু সেল ওয়াল দেখা যায়, অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল দেখা যায় না। তার কারণ সেলের দু রকমের সেল হয়, একটা হয় প্লান্ট সেল যেটা খালি প্লান্টে দেখতে পাবে, আর একটা হয় অ্যানিমাল সেল যেটা তুমি অ্যানিমালে দেখতে পাবে। সেল, প্লান্ট সেল, অ্যানিমাল সেল। তো এই সেল ওয়াল কিন্তু একমাত্র তোমার দেখা যায় প্লান্ট সেলে, অ্যানিমাল সেলে কিন্তু দেখা যায় না। অ্যানিমাল সেলে তুমি পাবে শুধুমাত্র সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, যেটা এইমাত্র পড়লাম আমি। আর প্লান্ট সেলে তুমি কি পাবে? সেল ওয়াল পাবে। বুঝতে পারলে? তার মানে যদি আমি জেনারেলাইজ করি ব্যাপারটাকে, তাহলে কি হবে না, সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন আর সেল ওয়াল এই দুটোই তোমার দেখতে পাবে প্লান্ট সেলে। মানে প্লান্ট সেলে তোমার দুটো মেমব্রেন থাকে, প্লান্ট সেলে তোমার দুটো মেমব্রেন থাকবে, একটা সেল ওয়াল থাকবে আর একটা সেল মেমব্রেন থাকবে বা প্লাজমা মেমব্রেন থাকবে, দুখানা থাকবে। ঠিক আছে? আর অ্যানিমাল সেলে কি থাকবে? শুধুমাত্র তোমার সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থাকবে, কারণ অ্যানিমাল সেলে তো সেল ওয়াল থাকে না, সেল ওয়াল একমাত্র প্লান্ট সেলে পাওয়া যায়। তার মানে কি দাঁড়ালো জিনিসটা, যে প্লান্ট সেলে তোমার দুটো কভার থাকবে বাইরে, একটা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আর একটা সেল ওয়াল, দুটো থাকবে প্লান্ট সেলে। আর অ্যানিমাল সেলে থাকবে কিন্তু একটাই, সেটা হচ্ছে অনলি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন।
কারণ সেল ওয়াল অ্যানিমাল সেলে থাকে না। বুঝতে পারলে? তার মানে সেল ওয়ালটা কি না, সেল ওয়ালটা হচ্ছে একটা অ্যাডিশনাল প্রোটেক্টিভ লেয়ার। মানে সেল মেমব্রেন থাকে, তার উপরে সেল ওয়াল থাকে, একটা অ্যাডিশনাল প্রোটেক্টিভ লেয়ার, যেটা প্লান্ট সেলে তুমি দেখতে পাবে। একদম সেলের বাইরে সেলটাকে কভার করে রাখবে। সেল মেমব্রেনও থাকবে, আবার সেল ওয়ালও থাকবে, দুটোই থাকবে। বুঝতে পারলে জিনিসটা? কিন্তু এটা একমাত্র প্লান্ট সেলে তুমি পাবে, অ্যানিমাল সেলে কিন্তু পাবে না। অ্যানিমাল সেলে অনলি সেল মেমব্রেন। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে আমি যখনই সেল ওয়ালটা লিখবো, আমি কিন্তু প্লান্ট সেল মেনশন করতে হবে, কারণ সেল ওয়াল একমাত্র প্লান্ট সেলেই পাওয়া যায়। তাহলে আমরা কি লিখবো? আ প্লান্ট সেল has an additional protective wall. A plant cell has an additional protective wall around the cell membrane. Cell membrane ও বাইরে থাকে, around the cell membrane, এটাকে আমরা বলি সেল ওয়াল। মানে একটা প্লান্ট সেলের বাইরে প্রথমে সেল মেমব্রেন থাকবে, স্কিন লাইক লেয়ার যেটা পড়লাম, তার পরে থাকবে হচ্ছে সেল ওয়াল। মানে সেল ওয়ালটাকে ওই জন্য বলা হয় অ্যাডিশনাল প্রোটেক্টিভ ওয়াল, মানে ডাবল প্রোটেকশন সেলের চারিদিকে। প্রথমে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, তারপরে সেল ওয়াল, দুটো থাকে একসাথে। যেটা এটা কিন্তু প্লান্ট সেলেই পাবে দুটো, আর অ্যানিমাল সেলে তুমি শুধু সেল মেমব্রেন বা সেল প্লাজমা মেমব্রেন পাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে বোঝা গেল। তাহলে মোটামুটি সেল মেমব্রেনের যা কাজ, সেল ওয়ালের কিন্তু তোমার একই কাজ, মোরাললেস একই। কারণ ব্যাপারটা তো একই রকম না, ওটাও কভার একটা, এটাও একটা কভার, কিন্তু ডিফারেন্স কি? এটা তুমি প্লান্ট সেলে পাবে, আর সেল মেমব্রেন প্লাস মেমব্রেনটা তুমি পাবে অ্যানিমাল সেলে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? আচ্ছা, আর কি? আর ব্যাপারটা হচ্ছে যে আমরা সেল মেমব্রেন যেরকম দেখলাম, সেল মেমব্রেন কি দেখেছিলাম না, সেল মেমব্রেনকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন, তাই না? একটু আগে পড়লাম যে সেল মেমব্রেনকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে? বুঝতে পারলে? সেল মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। একটু আগে পড়লাম যে সেল মেমব্রেন কি করে, কিছু কিছু সাবস্টেন্সকে অ্যালাউ করে ভেতরে ঢোকার জন্য, সেলের ভেতরে ঢোকার জন্য। সবাইকে অ্যালাউ করে না, যেগুলো সেলের জন্য বেনিফিশিয়াল ইম্পর্টেন্ট সেগুলোকেই অ্যালাউ করবে, বাকিদের অ্যালাউ করবে না। যার জন্য সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। সেরকম সেল ওয়ালেরও একটা নাম আছে। সেল ওয়ালকে কি বলে না, সেল ওয়াল হচ্ছে ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। কি বললাম? সেল ওয়াল, যেটা আমি এইমাত্র পড়ছি, এই সেল ওয়াল, এই সেল ওয়ালকে বলা হয় ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন, ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন, এটা বলা হয় সেল ওয়ালকে। তার কারণ হচ্ছে সেল ওয়াল সবকটা সাবস্টেন্সকেই অ্যালাউ করবে, মানে সবাইকেই অ্যালাউ করবে সেলের ভেতরে ঢোকার জন্য। সেল মেমব্রেন যেরকম কিছু কিছু সাবস্টেন্সকে অ্যালাউ করছিল, সেল ওয়াল কিন্তু কিছু কিছু সাবস্টেন্সকে অ্যালাউ করবে না, সবাইকেই অ্যালাউ করবে, সবাইকেই ঢুকতে দেবে। যার জন্য সেল ওয়ালকে বলা হয় ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। বুঝতে পারলে? কথাটা বোঝা গেল? সেল ওয়াল সবাইকেই অ্যালাউ করবে, কাউকে আটকাবে না। সে সেলের জন্য বেনিফিশিয়াল হোক, সেলের জন্য হার্মফুল হোক, ও কিন্তু সেটা দেখবে না। সেল ওয়াল সবাইকেই অ্যালাউ করবে, যার জন্য সেল ওয়ালকে বলা হয় ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। ইট অ্যালাউজ, বা সেল ওয়াল অ্যালাউজ ফ্রি প্যাসেজ অফ দ্য সাবস্টেন্সেস থ্রু ইট। দ্যাটস ওয়াই সেল ওয়াল ইজ নোন অ্যাজ অলসো ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে? আর কি ডিফারেন্স আছে সেল ওয়ালের সঙ্গে সেল মেমব্রেনের? না, একটা ডিফারেন্স তো আমরা পড়লাম যে সেল মেমব্রেনকে বলে তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন, সেল ওয়ালকে বলে ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। একটা ডিফারেন্স হলো সেল ওয়াল দেখা যায় তোমার প্লান্ট সেলে, আর সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন দেখা যায় তোমার অ্যানিমাল সেলে। দুটো ডিফারেন্স হলো। আর কি ডিফারেন্স আছে? সেল ওয়াল মনে রাখবে, এই সেল ওয়াল হচ্ছে নন লিভিং, ভেরি ইম্পর্টেন্ট। সেল ওয়াল মনে রাখবে হচ্ছে নন লিভিং। অন্যদিকে সেল মেমব্রেন কিন্তু লিভিং, সেল মেমব্রেন কিন্তু লিভিং। ঠিক আছে? বুঝতে পারলে? তো এগুলো কিন্তু পড়তে হবে। ডিফারেন্স অনেক সময় জিজ্ঞেস করে যে সেল ওয়ালের সঙ্গে সেল মেমব্রেনের ডিফারেন্স কি। তো আমি তিনটে ডিফারেন্স এইমাত্র বলে দিলাম তোমাকে। ঠিক আছে? আচ্ছা, আমি লিখিয়ে দিচ্ছি এখানে। লেফট সাইডে হেডিং করো সেল ওয়াল, রাইট সাইডে লেখো সেল মেমব্রেন। তোমাদের বইতে দেখবে ডিফারেন্স দেওয়া আছে, বইতে ঠিক যেভাবে দিয়েছে সেইভাবে পড়বে। আমি শুধু এখানে ডিসকাস করে দিচ্ছি ডিফারেন্সগুলো কী কী হবে। বইতে দেখবে তোমাদের তিনটে এরকম কলাম করা আছে। লেফট সাইডে দেখবে দেওয়া আছে লোকেশন, লেফট সাইডে দেখবে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক, কোন কোন ক্যারেক্টারিস্টিক তুমি বলছো, তারপরে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন। তো ওইভাবেই কিন্তু লিখবে। ঠিক আছে? আমি জাস্ট পয়েন্টগুলো ডিসকাস করে দিচ্ছি। যেমন ধরো সেল ওয়াল কোথায় দেখা যায়? লোকেশন কি না, সেল ওয়াল তুমি দেখতে পাবে কোথায়? একমাত্র প্লান্ট সেলে, তাই তো? এবং এটা হচ্ছে একটা আউটার মোস্ট থিক প্রোটেক্টিভ লেয়ার। দেখা যাবে কোথায়? এটা দেখা যাবে তোমার প্লান্ট সেলে অ্যান্ড ব্যাকটেরিয়ায়, অ্যান্ড ইন ব্যাকটেরিয়াল সেল। প্লান্ট সেলে দেখতে পাবে,
আর দেখতে পাবে কোথায়, ব্যাকটেরিয়াল সেলে। ঠিক আছে, অন্যদিকে সেল মেমব্রেন যেটা, এই সেল মেমব্রেন তুমি দেখতে পাবে প্লান্ট এবং অ্যানিম্যাল সেল, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেলস। সেল মেমব্রেন কোথায় দেখা যায়, সেল মেমব্রেন দেখা যায় তোমার প্লান্ট আর অ্যানিম্যাল সেলে। সেল মেমব্রেন দেখতে পাওয়া যাবে প্লান্ট আর অ্যানিম্যাল সেলে। আর সেল ওয়াল দেখতে পাবে শুধুমাত্র প্লান্ট সেল আর কিছু ব্যাকটেরিয়াল সেলে দেখতে পাবে, অ্যানিম্যাল সেলে কিন্তু সেল ওয়াল দেখতে পাবে না। 2 নম্বর ডিফারেন্স কি, 2 নম্বর সেল ওয়ালও তাই, কীরকম না আউটার মোস্ট থিক প্রোটেক্টিভ লেয়ার, আর সেল মেমব্রেনও তাই, এটাও আউটার মোস্ট বাইরে থাকে, তাই তো। সেল মেমব্রেনও তো আউটার কভারিং অফ, লিখতে পারো অফ দ্য প্রোটোপ্লাজম অফ আ সেল, আউটার কভারিং অফ দ্য প্রোটোপ্লাজম অফ আ সেল। ঠিক আছে, আচ্ছা আর কি হতে পারে না, সেল ওয়াল হচ্ছে নন লিভিং, একটু আগে বললাম। আর 3 নম্বর ডিফারেন্স, সেল মেমব্রেন হচ্ছে লিভিং। ঠিক আছে, আচ্ছা আরেকটা পারমিয়েবিলিটির অনুযায়ী বললাম যে সেল ওয়ালকে বলা হয় তোমার কি ফ্রিলি পারমিয়েবল, ফ্রিলি পারমিয়েবল। অনেকে ফ্রিলি পারমিয়েবলও বলে, অনেকে শুধু পারমিয়েবলও বলে, দেখবো অনেক বইতে লেখা থাকে, অনেক বইতে লেখা থাকে ফ্রিলি পারমিয়েবল, যেহেতু প্রত্যেকটা সাবস্টেন্সকেই অ্যালাউ করে, কাউকে আটকায় না, ওই জন্য সেল ওয়ালকে বলে ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। বা অনেকে শুধু পারমিয়েবলও বলে, ফ্রিলি না বলে শুধু পারমিয়েবলও বলতে পারো। ঠিক আছে, আর অন্যদিকে সেল মেমব্রেন হচ্ছে তোমার কি সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন। তার কারণ সেল মেমব্রেন কি করে না কিছু কিছু সাবস্টেন্সকেই অ্যালাউ করে, সবাইকে অ্যালাউ করে না, জন্য সেল মেমব্রেনকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এই হলো ডিফারেন্স, বুঝতে পারলে। আচ্ছা এই যে সেল ওয়াল আমরা পড়ছি, সেল ওয়াল যদি জিজ্ঞেস করে যে সেল ওয়াল কী দিয়ে তৈরি, মানে কম্পোজিশনটা কি সেল ওয়ালের, সেল ওয়াল কী দিয়ে তৈরি না, সেল ওয়াল তৈরি হচ্ছে তোমার সেলুলোজ দিয়ে তৈরি, এক রকমের কার্বোহাইড্রেট। সেলুলোজটা কি, সেলুলোজটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, ঠিক আছে, যাকে বলা হয় সেলুলোজ। তাহলে সেল ওয়াল ইজ মেড আপ অফ আ কার্বোহাইড্রেট কল্ড সেলুলোজ। তো বেসিক্যালি সেল ওয়াল তৈরি হয় একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে, সেল ওয়াল তৈরি হয় একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে, যাকে বলা হয় সেলুলোজ, কল্ড সেলুলোজ। এটা সেল ওয়াল এর দিয়ে তৈরি, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা এরপর আমি চলে আসি সেল ওয়ালের কাজ। সেল ওয়ালের একটা কাজ তো আমরা এইমাত্র পড়লাম যে কিছু কিছু সাবস্টেন্সকে এই সেল ওয়াল সমস্ত সাবস্টেন্সকে অ্যালাউ করে। সেল ওয়াল কী করে, সমস্ত সাবস্টেন্সকেই অ্যালাউ করবে তোমার ভেতরে ঢোকার জন্য, সেলের ভেতরে ঢোকার জন্য, যার জন্য সেল ওয়ালকে বলা হয় ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা সবার আগে সেল ওয়াল কী করে না, সেল মেমব্রেনের যেরকম কাজ ছিল যে সেল মেমব্রেন কী করে, একটা ডেফিনাইট শেপ প্রোভাইড করে সেলকে, তাই তো, সেরকম সেল ওয়ালও তাই, একটা ডেফিনাইট শেপ প্রোভাইড করবে সেলকে। কিন্তু এখানে আমরা পার্টিকুলার লিখবো প্লান্ট সেল, কারণ সেল ওয়াল একমাত্র প্লান্ট সেলে দেখা যায়। তো এই ফাংশনটা কিন্তু সেল ওয়ালেরও যা, সেল মেমব্রেনও তাই, যেটা ডেফিনাইট শেপ প্রোভাইড করা। ঠিক আছে, আমরা লিখবো কি, ইট প্রোভাইডস, এটা সেল ওয়ালের ফাংশন। ঠিক আছে, সেল ওয়ালের ফাংশন, সেল ওয়াল, ইট প্রোভাইডস আ ডেফিনাইট শেপ to the plant cell. It provides a definite shape to the plant cell. ঠিক আছে, আর কি করবে না, সেলকে স্ট্রেংথ প্রোভাইড করবে, যাতে সেলটা আরও মানে স্ট্রং হয়, স্ট্রেংথ প্রোভাইড করবে, রিজিডিটি প্রোভাইড করবে। ঠিক আছে, কি লিখবো, সেল ওয়াল প্রোভাইডস স্ট্রেংথ অ্যান্ড rigidity to the cell. Cell wall provides strength and rigidity to the cell. ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার সেল ওয়ালের মেন কাজ, মনে থাকবে। তাহলে আমরা সেল ওয়াল পড়লাম আর সেল মেমব্রেন পড়লাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে সেল ওয়াল বা সেল মেমব্রেন কি, তাদের ডিফারেন্সটা কি। তো এটা গেল আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। আমরা এইমাত্র দেখলাম না সেলের 4টে কম্পোনেন্ট ছিল, সেল 4টে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, তার মধ্যে প্রথমটা ছিল সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, আর তার সঙ্গে সেল ওয়ালটা আমরা ডিসকাস করে নিলাম। তো প্রথম কম্পোনেন্টটা আমাদের পড়া হলো সেলের। আমরা একটু আগে দেখবে ডিসকাস করেছিলাম যে সেল বেসিক্যালি 4টে কম্পোনেন্ট দিয়ে তৈরি। তার মধ্যে ফার্স্ট কম্পোনেন্টটা আমরা ডিসকাস করেছিলাম যে সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন। এবার আমরা সেকেন্ড কম্পোনেন্ট থেকে ডিসকাস করা স্টার্ট করব। তাহলে সেল বেসিক্যালি তোমার 4টে কম্পোনেন্ট আমরা পড়েছিলাম যে সেল 4টে কম্পোনেন্ট থাকে সেলের মধ্যে, যে কোনো সেলের মধ্যে।
তার মধ্যে প্রথমটা ছিল কি, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, তাই তো? এরপরে কি ছিল, আর কি ছিল, সাইটোপ্লাজম ছিল, নিউক্লিয়াস ছিল, আর সেল অর্গানেলি ছিল। এই টোটাল 4টে ছিল, তাই তো? তার মধ্যে সেল মেমব্রেনটা আমরা ডিসকাস করলাম, তার সঙ্গে সেল ওয়ালটাও পড়লাম। এরপরে বাকিগুলো আমরা পড়বো। এরপরে হেডিং করো নিউক্লিয়াস। সেকেন্ড কম্পোনেন্ট সেলের হচ্ছে নিউক্লিয়াস, ভেরি ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস। তোমাদের বইতে দেখো নিউক্লিয়াসে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, একটা সার্কুলার দেখতে। বইটা খোলো, বইতে দেখো নিউক্লিয়াসে তোমাকে ডায়াগ্রাম দিয়েছে, লেফট সাইডে দেখো নিউক্লিয়াসের ডায়াগ্রাম দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে, তাই না? তখন নিউক্লিয়াস কি বলেছে? নিউক্লিয়াস বলেছে দ্য নিউক্লিয়াস ইজ দ্য কন্ট্রোল সেন্টার অফ আ সেল। সেলের কন্ট্রোল সেন্টার নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসটা হচ্ছে সেলের কন্ট্রোল সেন্টার। এখান থেকে কিন্তু সেলকে কন্ট্রোল করা হয়, সেলের অ্যাক্টিভিটি কন্ট্রোল করা হয়, মনিটর করা হয়। বুঝতে পারলে? তাহলে আমরা প্রথম নিউক্লিয়াসের আন্ডারে কি লিখবো? এটা হচ্ছে সেলের কন্ট্রোল সেন্টার। ইট ইজ দি কন্ট্রোল সেন্টার অফ আ সেল। এটাকে বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় সেলের কন্ট্রোল সেন্টার। ঠিক আছে? আচ্ছা, কিরকম শেপ হয় না? ইট ইজ ইউজুয়ালি স্ফেরিক্যাল অর ওভাল ইন শেপ। জেনারেলি স্ফেরিক্যাল হয় বা ওভাল হয়, তাই তো? 2 নম্বর কি লিখবো? ইনফরমেশন অ্যাবাউট নিউক্লিয়াস। ইট ইজ ইউজুয়ালি spherical or oval in shape। শেপটা জেনারেলি স্ফেরিক্যাল বা ওভাল হয়। ঠিক আছে? আর কি ইনফরমেশন লিখবো? দেখো লেখা আছে এখানে, ইট ইজ সারাউন্ডেড বাই আ ডাবল মেমব্রেন কল্ড, দেখো লেখা আছে ইট ইজ সারাউন্ডেড বাই আ ডাবল মেমব্রেন কল্ড নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন তার মানে কি? যেরকম আমরা সেল মেমব্রেন পড়লাম, সেল ওয়াল পড়লাম, সেরকম এটাও নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে এমন একটা লেয়ার যে লেয়ারটা নিউক্লিয়াসকে সারাউন্ড করা থাকে, মানে নিউক্লিয়াসের চারিদিকে থাকবে। ওটা যেরকম সেলের চারিদিকে ছিল, সেল মেমব্রেন যেরকম সেলের চারিদিকে ছিল কভারিং লেয়ার, সেরকম নিউক্লিয়ার মেমব্রেন কি করবে? নিউক্লিয়াসকে কভার করে রাখবে। এটাও সেই একটা মেমব্রেনের মতোই, খালি ডিফারেন্সটা কি? এটা নিউক্লিয়াসকে কভার করবে, নিউক্লিয়াসের চারিদিকে থাকবে। আর ডাবল মেমব্রেন, দুটো লেয়ার থাকে, ওই জন্য ডাবল মেমব্রেন। এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে ইচ নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই আ ডাবল মেমব্রেন হুইচ ইজ কল্ড নিউক্লিয়ার মেমব্রেন, তাই তো? তাহলে আমরা কি লিখব? নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই ডাবল মেমব্রেন, called nuclear membrane, ঠিক আছে? আচ্ছা, আর কি ইনফরমেশন আমরা পাবো নিউক্লিয়াস থেকে? দেখো, দ্য নিউক্লিয়াস হ্যাজ মেমব্রেন encloses a colorless dense fluid called nucleoplasm। দেখো এর পরের লাইনেই লেখা আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? দ্য নিউক্লিয়ার মেমব্রেন encloses a colorless dense fluid, মানে এই যে নিউক্লিয়ার মেমব্রেন আমরা পড়ছি, যে একটা আউটার কভারিং লেয়ার যেটা নিউক্লিয়াসের চারিদিকে থাকে, এই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কি থাকে? একটা কালারলেস ডেন্স ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে হোয়াট ইজ নিউক্লিওপ্লাজম? নিউক্লিওপ্লাজম ইজ অ্যাকচুয়ালি আ কালারলেস ডেন্স ফ্লুইড। ইটস লাইক আ ফ্লুইড, ডেন্স ফ্লুইড, যেটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে থাকে, যেটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম বলবো। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? দ্য নিউক্লিয়ার মেমব্রেন encloses a colorless dense fluid, the nuclear membrane encloses a colorless dense fluid called nucleoplasm। ঠিক আছে? আর কি ইনফরমেশন পাবো? দেখো, এই যে আমরা নিউক্লিওপ্লাজমটা পড়লাম বা নিউক্লিয়াসটা যে পড়ছি, নিউক্লিয়াসের মধ্যে মনে রাখবে একটা বা একটার বেশি স্ফেরিক্যাল বডি দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি না? নিউক্লিয়াসের মধ্যেই থাকে, নিউক্লিয়াসেরই একটা পার্ট। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসেরই একটা পার্ট। নিউক্লিয়াসের মধ্যে একটা বা একটার বেশি দেখতে পাওয়া যায়। সাইজটা কীরকম হয়? স্ফেরিক্যাল হয়।
নিউক্লিয়াস যেরকম স্ফেরিক্যাল সেরকম নিউক্লিওলাসও স্ফেরিক্যাল, নিউক্লিয়াসের ভেতরেই থাকে। তুমি ডায়াগ্রামটা দেখো বইতে দেখবে দেওয়া আছে, দেখো পয়েন্ট আউট করা আছে কোনটা নিউক্লিয়ার মেমব্রেন, কোনটা নিউক্লিওলাস, কোনটা তোমার নিউক্লিওপ্লাজম, সব পয়েন্ট আউট করা আছে দেখবে। তাহলে নিউক্লিওলাস কি না, নিউক্লিয়াস হচ্ছে একটা স্ফেরিক্যাল বডি যেটা নিউক্লিয়াসের মধ্যেই পাওয়া যায়, একটা পাওয়া যেতে পারে, একটার বেশিও পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে কি লিখবো? ইট কন্টেন্স, নিউক্লিয়াস কন্টেন্স ওয়ান or more spherical bodies called nucleolus, নিউক্লিওলাস। ঠিক আছে, বুঝতে পারলে? মাথায় ঢুকলো? আচ্ছা, এই যে নিউক্লিওপ্লাজম আমরা পড়ছি, এই যে এখানে আমরা নিউক্লিওপ্লাজম পড়লাম, যে নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে একটা কালারলেস ডেন্স ফ্লুইড থাকে যাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। প্রত্যেকটা নিউক্লিওপ্লাজমের মধ্যে মনে রাখবে একটা থ্রেড লাইক নেটওয়ার্ক দিয়ে তৈরি, মানে থ্রেড লাইক নেটওয়ার্ক দিয়ে তৈরি হয়, যেটাকে বলা হয় তোমার কি ক্রোমাটিন নেটওয়ার্ক। মানে প্রত্যেকটা নিউক্লিওপ্লাজমের মধ্যেই কিন্তু থাকে, মানে প্রত্যেকটা নিউক্লিওপ্লাজম কিন্তু এই ক্রোমাটিন নেটওয়ার্ক দিয়ে তৈরি, মানে একটার সঙ্গে আরেকটা জয়েন হবে থ্রেড লাইক স্ট্রাকচারের মতো, সুতোর মতো থ্রেড লাইক স্ট্রাকচার দিয়ে জয়েন হবে, দিয়ে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা বলি কি ক্রোমাটিন নেটওয়ার্ক, ক্রোমাটিন নেটওয়ার্ক। তাহলে নেক্সট লেখো 6 নম্বর ইনফরমেশন কি অ্যাবাউট নিউক্লিয়াস, যে দ্য নিউক্লিওপ্লাজম contains তাহলে কি বললাম, যে প্রত্যেকটা নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে না থ্রেড লাইক নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কগুলোকে বলা হয় ক্রোমাটিন নেটওয়ার্ক। তাহলে কি লিখবো? দ্য নিউক্লিওপ্লাজম কন্টেন্স আ নেটওয়ার্ক অফ thread like the nucleoplasm contains a network of thread like structures called the chromatin network, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, when a cell divides the chromatin network forms small thread like structures called chromosomes। তাহলে ক্রোমোজোমস কাদেরকে বলবো? যখন সেল ডিভাইড হয়, মানে একটা সেল থেকে যখন আরেকটা সেল তৈরি হবে, যখন সেল ডিভাইড হবে মানে একটা সেল থেকে যখন আরও অনেক সেল তৈরি হবে, তখন এই ক্রোমাটিন নেটওয়ার্ক যেগুলো রয়েছে, এই ক্রোমাটিন নেটওয়ার্কগুলো কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। বুঝতে পারলে? তাহলে এরপরে কি লিখবো? ভেরি ইম্পর্টেন্ট, দেখো নিউক্লিয়াস নিয়ে কিন্তু অনেক ইনফরমেশন আমরা পয়েন্ট আউট করে করে ডিটেলসে এক্সপ্লেন করছি, তাই তো? তাহলে আমরা কি লিখবো? হোয়েন আ সেল ডিভাইডস, যখন একটা সেল ডিভাইড হয়, মানে একটা সেল থেকে যখন অনেকগুলো সেল তৈরি হবে, হোয়েন আ সেল ডিভাইডস, এই যে ক্রোমাটিন নেটওয়ার্ক, দ্য chromatin network forms small thread like structures, যাদেরকে বলে called chromosomes। তাহলে একটা সেল যখন ডিভাইড হবে তখন ক্রোমাটিন নেটওয়ার্কগুলো ছোট ছোট থিন লাইক বা থ্রেড লাইক স্ট্রাকচারে কী হবে? সেপারেট হয়ে যাবে। ওই ছোট ছোট থ্রেড লাইক স্ট্রাকচার যেগুলো আমরা দেখলাম ওগুলো কি বলা হয়? ক্রোমোজোম। বুঝতে পারলে? আচ্ছা, এই ক্রোমোজোমগুলো কি ক্যারি করবে না ক্রোমোজোম, এরপরে এখানে নেক্সট পয়েন্টে লেখো 8 নম্বর পয়েন্টে, এই যে ক্রোমোজোম তৈরি হলো, এই ক্রোমোজোম কি ক্যারি করে না ক্রোমোজোম ক্যারি করে হচ্ছে জিন। কি ক্যারি করে ক্রোমোজোম? না ক্রোমোজোম ক্যারি করে হচ্ছে জিনস। ভেরি ইম্পর্টেন্ট, দ্য ক্রোমোজোমস ক্যারি জিনস, GENES, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, জিনস। কেন এত ইম্পর্টেন্ট? না ক্রোমোজোম যে জিন ক্যারি করে, এই জিনগুলো হচ্ছে রেসপন্সিবল ফর হেরিডিটারি ক্যারেক্টার দ্যাট আর পাসড ইন ফ্রম প্যারেন্ট সেল টু দ্য নিউ সেল। মানে এই জিনগুলোই কিন্তু হেরিডিটারি ক্যারেক্টার ক্যারি করে। কি ক্যারেক্টার ক্যারি করে? হেরিডিটারি ক্যারেক্টার পাস করে একটা সেল থেকে আরেকটা সেলে। বুঝতে পারলে? সেই জন্য জিন্সগুলোকে কী বলা হয়? দে আর কল্ড অ্যাজ দ্য হেরিডিটারি ক্যারেক্টার পাস করে। এই হেরিডিটারি ক্যারেক্টার কি না, যে ক্যারেক্টারগুলো আমরা কি
ফ্রম প্যারেন্ট থেকে পাই। দেখবে অনেককে বলতে শুনেছো যে এই বাচ্চাটাকে দেখতে অনেকটা বাবার মতো, বা বাচ্চাটার মুখটা অনেকটা মায়ের মতো দেখতে হয়েছে, বা তার দাদুর মতো দেখতে হয়েছে, দেখবে অনেকটা বলতে শুনবে। মানে যে নতুন বাচ্চা যেটা জন্মালো বা নিউ বেবি যে বর্ন হলো, সেই নিউ বেবির ফেসটা অনেকটা বাবার মতো দেখতে, বা নিউ বেবিকে দেখতে অনেকটা মায়ের মতো। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে নতুন বেবি যে জন্ম হয়েছে তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু সে তার বাবার কাছ থেকে পেয়েছে, বা কিছুটা হয়তো দাদুর কাছ থেকে পেয়েছে। মানে পেরেন্ট থেকে একদম অফস্প্রিংয়ে চলতে থাকবে এই যে ক্যারেক্টারগুলো পাচ্ছে, যার জন্যই কিন্তু ফেসটা অনেকটা সিমিলার হয়। দেখবে অনেকে দেখবে বলে, বুঝতে পারলে, যে ফেসটা অনেকটা সিমিলার, বাবার মতো দেখতে হয়েছে, কি মায়ের মতো দেখতে হয়েছে, কি দিদিমার মতো বা ঠাকুমার মতো দেখতে হয়েছে। তার মানে কি ক্যারেক্টারগুলো জেনারেশন টু জেনারেশন কিন্তু পাস করছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, আরেকটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। কেন হচ্ছে? ডিউ টু দিস জিনস, এই জিনগুলোর জন্য। বুঝতে পারলে? তার জন্য এগুলো এত ইম্পর্টেন্ট। তা ক্রোমোজোম মেন ক্যারি করে হচ্ছে জিনস। তা এই হলো তোমার নিউক্লিয়াস নিয়ে ইনফরমেশন। বুঝতে পারলে? এতগুলো ইনফরমেশন যেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এরপর আমি চলে আসবো নিউক্লিয়াসের ফাংশন, কি কাজ নিউক্লিয়াসের। নেক্সট লেখো, হেডিং করো ফাংশনস। নেক্সট হেডিং করো ফাংশনস। ফাংশনস অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কি কাজ, কি ফাংশনস আছে। দেখো, একটু আগে প্রথম পয়েন্টেই আমরা কি ডিসকাস করেছিলাম যে নিউক্লিয়াসকে বলা হয় তোমার কন্ট্রোল সেন্টার। যে কোনো সেলের কন্ট্রোল সেন্টার হচ্ছে নিউক্লিয়াস। মানে সেলের যাবতীয় যা কাজকর্ম সব কিন্তু কন্ট্রোল হয় নিউক্লিয়াস থেকে, যার জন্যই নিউক্লিয়াসকে কন্ট্রোল সেন্টার বলে সেলের, তাই তো? তার মানে এর কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, যার জন্যই কন্ট্রোল সেন্টার বলা হয়। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি লিখবো? ফাংশন। যে নিউক্লিয়াস কি করে? সমস্ত অ্যাক্টিভিটি কন্ট্রোল করে সেলের। সেলের যা যা ভাইটাল অ্যাক্টিভিটি রয়েছে, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি রয়েছে, সব অ্যাক্টিভিটিকেই কন্ট্রোল করে হচ্ছে নিউক্লিয়াস। যার জন্যই নিউক্লিয়াসকে বলা হয় কন্ট্রোল সেন্টার অফ দ্য নিউক্লিয়াস, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। তাহলে ফার্স্ট পয়েন্টে লেখো, ইট কন্ট্রোলস, ইট মানে কিন্তু নিউক্লিয়াস, ঠিক আছে? ইট কন্ট্রোলস অল দ্য ভাইটাল অ্যাক্টিভিটিস, ইট কন্ট্রোলস অল দ্য ভাইটাল অ্যাক্টিভিটিস অফ আ সেল। এটা ফার্স্ট ফাংশন নিউক্লিয়াসের, যার জন্যই নিউক্লিয়াসকে বলা হয় সেলের কন্ট্রোল সেন্টার। ঠিক আছে, 2 নম্বর কি কাজ নিউক্লিয়াসের? 2 নম্বর কাজ হচ্ছে ক্যারিয়ার অফ হেরিডিটি। হেরিডিটি ক্যারি করে ফ্রম পেরেন্ট টু দ্য অফস্প্রিং। পেরেন্ট থেকে অফস্প্রিং। আমি একটু আগে দেখলাম যে জিন ক্যারি করে কে? ক্রোমোজোমস। ক্রোমোজোমস কীভাবে তৈরি হয়? ক্রোমাটিন নেটওয়ার্ক থেকে। ক্রোমাটিন নেটওয়ার্ক কার পার্ট? নিউক্লিয়াসের পার্ট। তাহলে ইনডাইরেক্টলি কি নিউক্লিয়াস কি করে? তোমার হেরিডিটি ক্যারি করে। বুঝতে পারলে আমি কি বললাম? যে ক্রোমোজোমসের মধ্যেই জিন থাকে, কারণ ক্রোমোজোমসগুলোই জিনটাকে ক্যারি করে। এই জিন ক্যারি করে বলেই মেন রেসপন্সিবল হচ্ছে জিন। হেরিডিটারি ক্যারেক্টার ফ্রম পেরেন্ট থেকে অফস্প্রিং ক্যারি করে হচ্ছে মেনলি জিনের জন্য হয়, কিন্তু জিনটা ক্যারি করে কে? ক্রোমোজোম ক্যারি করে। ক্রোমোজোম কোথা থেকে তৈরি হয়? ক্রোমাটিন নেটওয়ার্ক থেকে তৈরি হয়। ক্রোমাটিন নেটওয়ার্ক কার পার্ট? নিউক্লিয়াসের পার্ট। তার মানে ইনডাইরেক্টলি কে করছে? নিউক্লিয়াস করছে। কথাটা বুঝতে পারলে? তার মানে আমরা কী লিখবো সেকেন্ড ফাংশনে? যে ইট ইজ দ্য ক্যারিয়ার অফ হেরিডিটি ফ্রম পেরেন্ট টু দ্য অফস্প্রিং। পেরেন্ট থেকে অফস্প্রিংয়ে হেরিডিটি ক্যারি করে বা ক্যারেক্টারগুলো পাস করে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে। তাহলে লেখো, ইট ইজ দ্য ক্যারিয়ার অফ heredity, it is the carrier of heredity from parents to offspring. From parents to offspring. ঠিক আছে? আচ্ছা, আর কি কাজ? আর কাজ হচ্ছে সেল ডিভিশনে একটা ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে এই নিউক্লিয়াস। সেল ডিভিশন মানে যখন একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হবে, একটা সিঙ্গেল সেল থেকে অনেকগুলো সেল তৈরি হবে, মানে সেল ডিভাইড হবে যখন, তখন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট ফাংশন কি লিখব? ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সেল ডিভিশন। ইট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন সেল ডিভিশন। সেল ডিভিশনে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সেকেন্ড কম্পোনেন্ট। আমরা সেলের যে 4টে কম্পোনেন্ট ডিসকাস করেছিলাম, প্রথম কম্পোনেন্ট ছিল সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, তারপরে এই সেকেন্ড কম্পোনেন্ট হলো নিউক্লিয়াস, এরপরের কম্পোনেন্ট আছে সাইটোপ্লাজম।
প্লাজম। 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। দেখো সাইটোপ্লাজম কি না, সাইটোপ্লাজম হচ্ছে একটা সেমি সলিড লাইক কালারলেস জেলি লাইক পার্ট, মানে সেলের মধ্যেই থাকে এটা, বুঝতে পারলে। কিন্তু সাইটোপ্লাজমটা কি না, সাইটোপ্লাজম হচ্ছে সেমি সলিড লাইক জেলি লাইক পার্ট, যেটা সেল মেমব্রেনের মধ্যেই থাকে, বুঝতে পারলে। তাহলে আমরা কি লিখবো ফার্স্টে, সাইটোপ্লাজমে কি ইনফরমেশন লিখবো, এটা কি সাইটোপ্লাজম না, ইট ইজ দ্য সেমি সলিড, it is the semi solid colorless jelly like substance, jelly like substance, it is the semi solid colorless jelly like substance within the cell membrane, within the cell membrane। ঠিক আছে, এটা ফার্স্ট ইনফরমেশন যেটা আমরা সাইটোপ্লাজম সম্বন্ধে পড়বো। আচ্ছা, বেশিরভাগ যে সেলুলার অ্যাক্টিভিটি, মানে সেল যা যা কাজ করে, সেলের মধ্যে যা যা অ্যাক্টিভিটি চলে, বেশিরভাগ সেলুলার অ্যাক্টিভিটি কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই হয়, বুঝতে পারলে। উইথ দ্য হেল্প অফ দ্য সেল অর্গানিলি, সেল অর্গানিলিও হেল্প করে কিছু এই অ্যাক্টিভিটিগুলো রান করার জন্য, কিন্তু বেশিরভাগ সেলুলার অ্যাক্টিভিটি কিন্তু সাইটোপ্লাজমেই হয়। এবার সেল অর্গানিলি কি, ওটা আমি পরে পড়াচ্ছি, তাহলে জেনে রাখো যে বেশিরভাগ সেলুলার অ্যাক্টিভিটি কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই হয়। মোস্ট অফ দ্য cellular activities occur within the cell membrane, occur within the cytoplasm, occur within the cytoplasm with the help of cell organelle, with the help of cell organelle। বেশিরভাগ সেলুলার অ্যাক্টিভিটি সাইটোপ্লাজমে হয় উইথ দ্য হেল্প অফ সেল অর্গানিলি। ঠিক আছে, এবার চলে আসি সাইটোপ্লাজমের ফাংশন, কি কাজ, ফাংশনস কি কাজ রয়েছে সাইটোপ্লাজমের। দেখো সাইটোপ্লাজমের কাজ বলতে প্রথম যে কাজ, মেন কাজ যেটা সাইটোপ্লাজমের, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মলিকিউলস, মানে মলিকিউলসগুলো ডিস্ট্রিবিউট করে, মলিকিউলস নিউট্রিয়েন্টস ডিস্ট্রিবিউট করে। কারণ দেখো সেল হচ্ছে লিভিং অর্গানিজম, তাই তো। তো আমরা যখন কোনো কিছু খাবার খাই, খাবারের মধ্যে কি থাকে, খাবারের কম্পোনেন্ট কি, ফুডের কম্পোনেন্ট কি, ফুডে কী কী থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, মিনারেলস থাকতে পারে, এগুলো হচ্ছে সব নিউট্রিয়েন্টস খাবারের। তো আমরা যখন কোনো খাবার খাই তখন এই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু সেলের মধ্যেও ডিস্ট্রিবিউট হয়ে যায়, কারণ সেল তো লিভিং অর্গানিজম, তার তো একটা লাইফ আছে। তার মানে কি, আমাদের যেরকম খাবার দরকার, সেলেরও কি দরকার, খাবার দরকার, ওয়াটার দরকার, তাদেরও নিউট্রিয়েন্টস দরকার, নাহলে তারা সার্ভাইভ করতে পারবে না। তো এই খাবারের কম্পোনেন্ট যেগুলো বা ফুডের কম্পোনেন্ট যেগুলো, সেগুলো কিন্তু আমরা যখন খাবো তখন কিন্তু আমাদের সাথে সাথে যখন আমরা খাবারটা যখন আমাদের শরীরের ভেতরে যাবে, সেই খাবারের কম্পোনেন্টগুলো কিন্তু সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, প্রত্যেকটা সেলে চলে যাবে। এই ডিস্ট্রিবিউশনটা করে কে, ডিস্ট্রিবিউশনটা করা হচ্ছে এই সাইটোপ্লাজম, মনে থাকবে। তাহলে আমরা কী লিখব, সাইটোপ্লাজমের ফাংশন, ইট হেল্পস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ molecules and nutrients within a cell, ঠিক আছে। আচ্ছা, আর কি কাজ করে সাইটোপ্লাজম না, সাইটোপ্লাজম কাজ করে ইট হেল্পস ইন এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালস বিটুইন ডিফারেন্ট সেল অর্গানিলি, ডিফারেন্ট সেল অর্গানিলির মধ্যে নিউট্রিয়েন্টসগুলোকে এক্সচেঞ্জ করে। ডিফারেন্ট সেল অর্গানিলি, এর পরে দেখবে সেল অর্গানিলি যখন পড়াবো তখন বুঝতে পারবে সেল অর্গানিলি কাকে বলে, কী কী সেল অর্গানিলি আছে সেলের মধ্যে। তো অনেকগুলো সেল অর্গানিলি রয়েছে যেটা পড়বো এরপরে আমরা। তো এই ডিফারেন্ট যে সেল অর্গানিলি, ওদের মধ্যে কী করে, এক্সচেঞ্জ করে, মেটেরিয়াল এক্সচেঞ্জ করে। মেটেরিয়াল বলতে কাদেরকে বোঝায়, এই নিউট্রিয়েন্টস যেগুলো বললাম আমি, ফুডের যে কম্পোনেন্ট যেগুলো বললাম সেগুলোই মেটেরিয়ালস। সেই মেটেরিয়ালসগুলোকে এক্সচেঞ্জ করে, একটা সেল অর্গানিলি থেকে আরেকটা সেল অর্গানিলিতে যায়। যে সেল অর্গানিলিতে ধরো কার্বোহাইড্রেট দরকার, তাই একটা সেল অর্গানিলি থেকে কার্বোহাইড্রেটটা আরেকটা সেল অর্গানিলিতে চলে যাবে। কীভাবে যাবে, মিডিয়ামটা কি, মিডিয়ামটা হচ্ছে এই সাইটোপ্লাজম, থ্রু সাইটোপ্লাজম যাবে, বুঝতে পারলে জিনিসটা। তাহলে লেখো, ইট হেল্পস ইন এক্সচেঞ্জ অফ materials between different cell organelles, ঠিক আছে, মনে থাকবে।
তাহলে এই হলো তোমার সাইটোপ্লাজমের ইনফরমেশন আর তার ফাংশন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো। আমি সেলের 3টে পার্ট পড়ালাম, টোটাল 4টে কম্পোনেন্ট আছে, তার মধ্যে আমি পড়ালাম 3টে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন পড়ালাম, নিউক্লিয়াস পড়ালাম, সাইটোপ্লাজম পড়ালাম। আরেকটা পার্ট বাকি আছে সেলের 4 নাম্বার কম্পোনেন্ট, যেটা হচ্ছে সেল অর্গানিলি। ঠিক আছে, সেল অর্গানিলটা পরের দিন আমি স্টার্ট করব। সেল অর্গানিলি কাকে বলে, কী কী সেল অর্গানিলি রয়েছে, প্রত্যেকটা সেল অর্গানিলের কী কাজ, কী ফাংশন, কী প্রপার্টি, এগুলো আমরা পরের দিন ডিসকাস করবো। আর একটুখানি বাকি আছে সেলের, এখনও শেষ হয়নি। তারপরে হয়ে গেলে কোশ্চেন আনসার যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা ডিসকাস করি সেগুলো করবো। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।